এবার কিছু বেসিক জিনিস যেটা তোদের বলে, এমনি তো তোদের ডে স্পেসিফিক যেই ডেটে যেটা করেছিস সেই অনুযায়ী কিছু সেপারেট ইনফরমেশনস থাকে, বাট এটার এই অন্টারপ্রেনারশিপ প্র্যাকটিক্যালটা হচ্ছে বেসিক্যালি যখন তোরা ধর ফর এক্সাম্পল যেটা সেদিনও বলেছিলাম, তোরা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপে বিলং করিস, তো তাহলে পরে প্র্যাকটিক্যালি তোরা যদি একটা ইভেন্ট অর্গানাইজ করিস, তোদেরকে কেউ একটা কন্ট্রাক্ট দিল, তো তাহলে সেটা তোরা কি করে করবি, এটা হচ্ছে এই পুরো প্র্যাকটিক্যালটার বেসিক কনসেপ্ট। এবার যেটা তোদের ভাইবার সময় ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সবসময় এটা ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে, এক্সটার্নাল যখন তোদের সামনে আসছে তোদেরকে যে কোনো কোয়েশ্চেন করুক, তোদেরকে এইভাবেই আনসার করতে হবে যাতে কিনা তোরা যেন মানে অ্যাজ আ মানে প্রফেশনাল ইভেন্ট ম্যানেজার হিসেবে কথাটা বলছিস, সেই কনসেপ্টটা আমরা এক্সটার্নালও জানে, তোরা স্টুডেন্ট, আমরাও জানি, তোরাও জানিস, কিন্তু সেটা মাথায় না রেখে এই কনসেপ্টটা মাথায় রাখবি, দিয়ে আনসার করবি, অনেকটা ইজিয়ার হবে ফার্স্ট থিং। সেকেন্ড থিং ইজ কিছু বেসিক জিনিস, যখন আমরা একটা কোনো প্র্যাকটিক্যাল করি মানে একটা কোনো ইভেন্ট করি সরি, তো আমাদের কি কি লাগে বেসিক, এগুলো একটু নোট ডাউন করে নিবি, ঠিক আছে? কি কি বেসিক লাগে, ফার্স্টে ধর ধর আমি অ্যাজ এ কাস্টমার আমি একজন গ্রুপকে ডাকলাম, আমার পয়েন্ট অফ ভিউতে কি হবে, আমার পয়েন্ট অফ ভিউতে আমি চাইবো যে আমার পুরো জায়গাটা যখন আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিচ্ছি, তো তারা ওই জায়গাটাকে পুরো মানে এমন ভাবে সাজাবে বা এমন ভাবে পুরো প্রেজেন্টেশনটা তাদের হবে যাতে কিনা তারা আমার গেস্টরা ফিল করে যে ওই পার্টিকুলার জায়গায় এসে তারা এন্টারটেইনড হচ্ছে। ফুড ইজ অফকোর্স আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন এনি প্রোগ্রাম। অবভিয়াসলি সেই ফুডটা ডিপেন্ড করে ওই কি টাইপের প্রোগ্রামে আসছে, মানে আমি বার্থডে পার্টিতে যেরকম খাওয়াবো আমি শ্রাদ্ধ বাড়িতে সেটা খাওয়াবো না, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সেখানেও কিন্তু বিং মানে হ্যাপি ফেস্টিভ্যাল মানে হ্যাপি প্রোগ্রাম অ্যান্ড স্যাড প্রোগ্রাম, কিন্তু ফুড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। থার্ড থিং ইজ আমার কস্টিং, কস্টিং এ আমার কি যাচ্ছে, আমি যদি কাউকে বলি ধর ফর এক্সাম্পল কেউ বললো যে আমার 50 জন লোক আসবে, 50 জন লোককে তোমাকে খাওয়াতে হবে ফর অ্যান ইভিনিং মেবি, তো সেখানে আমাকে বললো যে তুমি এমন করে করো যেন আমার, এবার কাস্টমারদের কি ডিমান্ড থাকে, একটা ইউনিকনেস থাকবে, একটা এক্সক্লুসিভ হবে ব্যাপারটা, পাশের বাড়ির মহিলা যেটা করেছে আমি সেটা করব না, এই পয়েন্টস গুলো মাথায় রাখতে হবে। কিন্তু তোদের কাছে কিন্তু অপশনস ওই কয়েকটাই, মানে তুই মাছটা ওই বাড়িতেও মাছ খাইয়ে থাকলে এই বাড়িতেও মাছই খাওয়াচ্ছিস, কিন্তু প্রেজেন্টেশনের উপরে পুরোটা নির্ভর করে। কিন্তু আবার প্রেজেন্টেশন করতে গিয়ে যদি মানে টেস্ট খারাপ হয়ে যায় তাহলে কিন্তু বদনাম হয়ে গেল। ক্লিয়ার? তো যেটা মাথায় রাখতে হবে যে কস্টিংটা এমন ভাবে রাখতে হবে যেটা কিনা মনে হয় যে হ্যাঁ, খুব লো কস্ট করলে কিন্তু হবে না, আর খুব হাই কস্ট করলে হবে না, এটা একটা মাথায় রাখার মতো জিনিস, ঠিক আছে? খুব লো, খুব হাই কস্ট করলে পরে কি হবে, মানুষ বলবে ও আচ্ছা আমি ওর কাছে তো সস্তায় পাচ্ছি, আবার খুব লো করলে লোকের কাছে এই কোয়েশ্চেনটা আসে কোয়ালিটি মেনটেন হচ্ছে তো, বা সবকিছু মানে নর্মস এখন তো আরো বেশি এই করোনার জন্য যে হাইজিনিক হওয়ার যে ব্যাপারগুলো এ করছে সেগুলো সব মেনটেন হচ্ছে তো, সেই জন্য সেগুলো করতে গেলে একটা জিনিস, প্লাস আর একটা জিনিস যেটা মানে একটা, তুই ধর বললি একটা পার্টিকুলার জিনিসের দাম 100 টাকা, কিন্তু তোকে সেই 100 টাকাটা এমন ভাবে বলতে হবে, মানে আমি যদি গিয়ে বলি একটা কোনো আইটেমের দাম 100 টাকা, আর আমার পাশে আমার একজন রাইভালরি যে করছে আমার সঙ্গে সে বললো 90 টাকা, আবার আরেকজন বললো 140 টাকা, লোকটা হয়তো 140 টাকাটাকে ভালো বললো, সেটার কারণ এটাই হবে সে 140টাকে 140 বলেনি, সে হয়তো 140টাকে বলেছে যে 60 টাকা আমার এইটাতে লেগেছে, 40 টাকা আমার এটাতে লেগেছে, 20 টাকা আমার এটাতে লেগেছে, আর 20 টাকা আমি প্রফিটের জন্য করছি। তখন কি হয় যে বাল্ক অ্যামাউন্টটা মানে 60 রুপিস যেটা বাল্ক অ্যামাউন্ট, বাকি ব্রেকআপ গুলো না, তখন কাস্টমারের মাইন্ডে এটা আসে ও তো এটা 100 টাকা বলেছিল, ও তো এটা 60 টাকা বললো, বাকি আনুষঙ্গিক গুলো কিন্তু তার মাথায় তখন খেলে না, কিন্তু টোটালে কিন্তু বেশিই দিচ্ছে। এইভাবে তোদের ওটাকে প্রেজেন্ট করতে হবে,
বুঝেছিস? আচ্ছা, নেক্সট জিনিস যেটা, এবার সেটা বুদ্ধি খাটিয়ে করতে হবে, দিস ইজ মার্কেটিং স্ট্র্যাটেজি, বুদ্ধি খাটিয়ে করতে হবে। এইবার নেক্সট আসি হচ্ছে কিভাবে কি হবে। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের যখন প্রোগ্রাম হয়, ফার্স্টে আমাদের প্ল্যান আউট করতে হয়। প্ল্যানিং এর পরে আমাদের প্রকিউরমেন্ট, প্রকিউরমেন্ট মানে আমার যা যা জিনিস লাগছে, দ্যাট মে বি এডিবল থিংস, দ্যাট মে বি নন এডিবল থিংস, প্রত্যেকটাই কত কত লাগছে, সেইটার প্রকিউরমেন্টটা কোথা থেকে করছি। আজকে আমি গিয়ে স্পেন্সার্স থেকেও জিনিস কিনে আনতে পারি, আমি গিয়ে কোলে মার্কেট থেকেও জিনিস কিনে আনতে পারি। আমি যদি স্পেন্সার্স থেকে জিনিস কিনি তাহলে কিন্তু আমার দামটা বেশি লাগবে, সেম কোয়ালিটি আমি কিন্তু কোলে মার্কেটে পেতে পারি যদি আমি জিনিস চিনতে পারি। কিন্তু আরেকটা জিনিস, সব জিনিস সেটা করা যাবে না। তো আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা কোথা থেকে জিনিসটা কিনছি। থার্ড থিং ইজ আমরা যে জিনিসটা কিনে আনছি সেই জিনিসটা কিভাবে আমার অব্দি পৌঁছাচ্ছে বা ভেন্যুতে পৌঁছাচ্ছে, কোথায় রান্নাটা হচ্ছে, কোথায় স্টোরেজ হচ্ছে, প্লাস আমার ওই যে স্টোরেজটার জন্য আমি কি কি মানে কতটা স্পেস নিচ্ছি। হতে পারে আমার কাছে একটাই রুম স্পেস দিচ্ছি, আমি যদি সেখানে 1/4 জায়গা স্টোরেজের জন্য নিয়ে নিলাম, সেটা কখনো কেউ রাজি হবে না। বোঝা গেছে তো? তো আমার যেটা একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে আমাকে এমন ভাবে জিনিসটা প্ল্যান আউট করতে হবে যে স্টোরেজ আমি রাখবো, অবশ্যই স্টোরেজ রাখবো, তার সঙ্গে সঙ্গে আমাকে সেই জায়গাটা যাতে কম লাগে, বা আমি আমার মতন একটা আলাদা করে একটা টেন্ট খাটিয়ে নেবো যেখানে আমি স্টোরেজ করছি। আর যদি কখনো জিজ্ঞেস, আচ্ছা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে তোমাদের যে জিনিসগুলো তুমি এক্সপেন্ডিচার করছো, মানে তোমার যা যা জিনিস, জিনিসের, আমি মনিটারি এক্সপেন্ডিচার বলছি না, জিনিসের এক্সপেন্ডিচারটার ফরম্যাটটা কি, সেই ফরম্যাটটাকে আমরা বলি FIFO, FIFO, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে যেই জিনিসটা আগে এসছে, আজকে আমি যেই আলুটা কিনবো, কালকে আরেকটা সেট অফ আলু কিনলাম, পরশু আরেকটা সেট অফ আলু কিনলাম, এইবার আজকে যেটা কিনলাম সেইটা হচ্ছে পরশু দিনকে আমার যদি লাগে, পরশু দিন যেটা কিনেছি সেটা কিন্তু পরশু দিনে খরচা করবো না, আজকেরটা পরশু দিন, মানে যেটা আগে ঢুকেছে সেটাকে আগে বের করতে হবে, যেটা পরে ঢুকেছে সেটাকে পরে বের করতে হবে। বোঝা গেছে এই এত দূর অব্দি কি কি বললাম? এগুলো খুব বেসিক জিনিস, কিন্তু আমি জাস্ট অ্যাসেম্বল করছি ব্যাপারটাকে। বুঝতে পারলাম না, কে বললি? অনিন্দিতা না অনিন্দা, কি এটা? ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে তুই ধর আজকে একটা সার্টেন একটা যে কোনো আর্টিকেল তুই কিনলি, আজকে সেম আর্টিকেল কালকে কিনলি, সেম আর্টিকেল থার্ড ডেতে কিনলি, থার্ড ডেতে তোর এক্সপেন্ডিচার স্টার্ট হলো, তখন কিন্তু তুই আজকে যেটা কিনেছিস সেটা আগে স্পেন্ড করবি, তারপরে সেকেন্ড ডেটটা, তারপরে থার্ড ডেটটা। ওটাকে বলে ফার্স্ট ইন ফার্স্ট আউট। কারণ কেন করা হয় এটা, কেন কি এডিবল জিনিসের পেরিশেবিলিটি আস্তে আস্তে কমতে থাকে। তো আমার যেটা আগে সেটা যদি আমি আগে খরচা করি তাহলে আমার সেখান থেকে আমার বেশি দিন সাস্টেন করা যাবে জিনিস। ক্লিয়ার? কিন্তু এই টার্মটা মাথায় রাখবি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? এটাকে ফিফো বলে। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব কমন কোয়েশ্চেন। নেক্সট থিং, তোরা যেটা কিছু জিনিস জেনে রাখবি সেটা হচ্ছে তোদের হ্যাঁ বল যদি এক্সপেন্ডিচারটা স্টার্ট হচ্ছে, আমি যদি ফার্স্ট দিনেরটা আগে দিই, দেন সেকেন্ড দিন, দেন থার্ড দিন দিই, তাহলে প্রবলেমটা কি হবে? না হলে আগে যেটা ফার্স্ট দিন সেটা তো মানে খারাপ হয়ে যাবে। খারাপ জিনিস দেওয়ার কথা বলছি না, কিন্তু যেটা ভালো আছে সেটাই অবশ্যই দিবি, যেটা খারাপ হয়ে গেছে তার মানে তো সেটা তোর স্টোরেজেও ভুল হতে পারে। নিশ্চয়ই তুই যেটা একদিনের জন্য পেরিশেবল সেইটা তুই 3 দিন পরে ইউজ করবি না, কিন্তু যেটা তোকে যখন, আমি কি বললাম, ধর একটা এক্সাম্পল দিই, ধর তোর 3 দিনে 3টে দুধের প্যাকেট ঢুকেছে, দুধের প্যাকেটটা তুই কিন্তু ফার্স্ট দিনে যেটা ঢুকেছে ফার্স্ট ওটা বের করবি, তারপরে সেকেন্ডের দিনেরটা, তারপরে থার্ডের দিনেরটা। না হলে কি হবে, যদি থার্ডের দিনেরটা আগে বের করে দিস দিয়ে ফার্স্টের দিনেরটাতে যাস, তাহলে কিন্তু ওটা খারাপ হবার, এটার কিন্তু
মানে ডিউরেশনটা বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস কি বলছি শতরূপা? হ্যাঁ ম্যাম। বুঝতে পারছিস কি কনসেপ্টে বলছি? হ্যাঁ হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, মিউট কর নাহলে রেজোন্যান্স আসছে। হ্যাঁ, শ্রাবণী কিছু বলবি নাকি? না ম্যাম, কিছু বলবো না। আচ্ছা, এবার আমাদের প্রকিউরমেন্ট গেল, স্টোরেজ গেল। স্টোরেজ কুকড ফুড, কুকড আইটেম, র আইটেম, নন এডিবল আইটেমস আর প্লাস্টিক আইটেমস, এগুলো সব কিন্তু আলাদা আলাদা জায়গাতেই করতে হয়। কখনো তুই সেখানে ধর ডেকোরেটিভ আইটেম আর ফুড আইটেম সেম জায়গায় রাখতে পারবি না, কুকড ফুড অ্যান্ড র ফুড সেম জায়গায় রাখতে পারবি না, বিকজ সেটাতে খারাপ হওয়ার চান্সেস বেশি থাকে। আর কুকড ফুড বা র ফুড যেগুলো থাকে সেইগুলোকে রাখার জন্য প্রপার মেনটেন্ড, মানে যেটার জন্য যা সেটার জন্য মেনটেন্ড তোর ইয়ে লাগে, কি বলে, স্টোরেজ প্লেস লাগে। মানে কোনোটা যদি রেফ্রিজারেটরে রাখতে হয় সেটা রেফ্রিজারেটরেই রাখতে হবে। এবার তোর ফুড আইটেমের মধ্যে যদি ধর এমন কিছু থাকে যেটা রেফ্রিজারেট করতে হবে, সেটা তুই যদি এমনি রেখে দিস, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল এট অল। তুই ভাবলি যে তুই এবার সেখানেও টেম্পারেচার মেনটেনেন্সের একটা ব্যাপার থাকে। টেম্পারেচার মেনটেনেন্স মানে তো সব জিনিস সব সেম টেম্পারেচারে থাকবে না, কিছু জিনিস আইস লাইনার্সে থাকবে। আইস লাইনার্স মানে জানিস? আইস লাইনার্স এর কারোর কোনো আইডিয়া আছে আইস লাইনার্স কাকে বলে? মিষ্টির দোকানে যেখানে মিষ্টি রাখা হয় দেখেছিস, বা পেস্ট্রির দোকানে পেস্ট্রি যেগুলোতে রাখা থাকে কাচের গুলো, দেখবি ওটার সাইডের মধ্যে এরকম লাইন দিয়ে একটা চ্যানেলের মধ্যে আইস থাকে। ওটা হচ্ছে ওই জায়গাটাকে পুরো কুল রাখে, নট কোল্ড। বোঝা গেছে? ওগুলোকে আইস লাইনার্স বলে। নর্মালি আমরা মিষ্টি ধর সন্দেশ আমরা যদি গরমে রাখি ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তো আমরা আইস লাইনার্সে রাখি কারণ ওটা আমার চিল্ড জমা দরকার নেই। ঠিক আছে, ওটা আমার কুল একটা এনভায়রনমেন্টে রাখলেই হবে। এবার সেটা যদি বরফের মধ্যে রেখে দিই, কোনো ওই আইস বক্স যেগুলো হয়, থার্মোকল আইস বক্স বা ওরকম কিছুর মধ্যে রেখে দিই, তাহলে হবে না, সেটা আইস লাইনার্সে রাখা হয়। কিন্তু আমি যদি আইস লাইনার্সে যদি আইসক্রিম রাখি সেটা কিন্তু গলে যাবে। That requires below 4 degree temperature এর refrigerator. Below 4 degree কেন? পূজা কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, আরেকবার বল। আমাদের টেম্পারেচারটা এখানে তো আমরা স্ট্যাগন্যান্ট থাকে। শুনতে পাচ্ছি না বাবু। আমাদের টেম্পারেচারটা হচ্ছে 4 ডিগ্রি তলা থেকে, মানে উপরে গেলে বরফ গলতে আরম্ভ করে। হ্যাঁ, কিন্তু 4 ডিগ্রিতে রাখলে পরে ডিউ টু অ্যানোমালাস ফেনোমেনা অফ ওয়াটার 4 ডিগ্রির টু 0 ডিগ্রি টু 4 ডিগ্রির মধ্যে ওটা লিকুইড স্টেটে থাকে ইন আ কোল্ড ফরম্যাট, তাই তো? হ্যাঁ, তো সেই জন্য বিলো 4 ডিগ্রি রাখতে হবে, কিন্তু অবভিয়াসলি যেটাকে তুই চাইছিস না কি বরফ হয়ে জমে যাক সেগুলো 0 ডিগ্রির কমে রাখা যাবে না, তাহলে টেম্পারেচার মেনটেন করে রাখতে হবে। তোকে কিছু এখানে কি কি আইটেম আছে, কি কি আইটেম এই স্টেজে রাখতে হয় 0 to 4 ডিগ্রির মধ্যে? যে জিনিসগুলো তুই চাইবি, তুই নিশ্চয়ই যেরকম কোল্ড ড্রিঙ্কস, কোন রকমের ড্রিঙ্কস এই টেম্পারেচারে রাখবি, মিল্ক, তারপরে আর কি রাখবি। এবার তোদের আইটেম কি কি আছে সেটার উপরে অনেকটা নির্ভর করে, কারণ অনেক সময় হ্যাঁ ম্যাম মিষ্টি কত টেম্পারেচারে রাখা হবে? above 4 ডিগ্রি, বাট মানে বেসিক্যালি 4 ডিগ্রিতে রাখলেই ভালো হয়। যদি সেটা লিকুইড মিষ্টি হয় তাহলে 5 ডিগ্রি, যদি মানে লিকুইড মিষ্টি মানে রসমালাই জাতীয় জিনিস হয় তাহলে 5 ডিগ্রি, বা দই হলে 5 ডিগ্রি, না হলে 4 ডিগ্রি। আর 4 ডিগ্রির নিচে হলে কিন্তু ওটা শক্ত হওয়া শুরু হয়ে যাবে। নর্মাল যেগুলো রসগোল্লা বা এমনি মিষ্টিগুলো, রসগোল্লা বা 5 কারণ রসগোল্লার সঙ্গে রসটাও রাখবি তো।
ম্যাম কেক পেস্ট্রি এগুলো ম্যাম 4 ডিগ্রি সিমাই সেন্টিগ্রেডে জাতীয় থাকে। বা 4 ডিগ্রি। পায়েস জাতীয় কোনো জিনিস? হ্যাঁ সুপ্রিয় 4 ডিগ্রিতে রাখবে। কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিমাই ম্যাম জাতীয় বা পায়েস জাতীয়? কার্ড, হ্যাঁ ম্যাম। কার্ডও 4 ডিগ্রিতেই রাখবি, কারণ ওটা খুব বেশি জমবে না ডিউ টু ওটার উপরে যে ফ্যাট পোর্শনটা থাকে। এবার তুই নেমন্তন্ন বাড়িতে নিশ্চয়ই হাইজিনিক লো ফ্যাট স্কিম মিল্কের টক দই দিবি না, মিষ্টি দই দিবি যেটার মধ্যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফ্যাট থাকবে। দ্যাট মে বি হেলদি, দ্যাট মে বি আনহেলদি, সেটা নিয়ে আমি যাচ্ছি না, সেটা পরে আসছি। সেইটাতে থাকতে হবে, মানে 4 ডিগ্রিতে। আর নারকেল সন্দেশ এই জাতীয় যে আমরা ফ্রোজেন মিট বা এগুলো ফ্রোজেন মিট বিলো, chicken ফ্রোজেন আইটেমস মানে ফ্রোজেন মিট বা এনি টাইপ অফ মানে ফ্লেশি ফুডস গুলো কিন্তু বিলো 0 ডিগ্রি রাখতে হবে, কারণ যাতে ওর মধ্যে ওয়াটার অ্যাকুমুলেট না করে। ওয়াটার ইজ দ্য মেইন সোর্স অফ মাইক্রো অর্গানিজম গ্রোথ ওইগুলোতে। ম্যাম ফ্রোজেন পনির অলসো? ফ্রোজেন পনিরটা আই উড প্রেফার যে ফ্রোজেন পনির ইউজ না করলেই বেটার। একটু হোল্ড করো, একটু দাঁড়াও। হ্যাঁ ম্যাম, আমি অনলাইন। ম্যাম পায়েস বা সিমাই জাতীয় খাবার ওটা কত ডিগ্রি? 4 ডিগ্রি না 5 ডিগ্রি? 5। তোরা ভাব না, তোরা ব্যাপারটাকে ভাব। তোরা ওরকম করে তো বলতে পারবো না, এখন প্রচুর খাবার আসবে, কিন্তু ওইভাবে যদি তুই প্রত্যেকটা ডিশ ওয়াইজ ইউজ করিস তাহলে তো খুব চাপ। তো তোকে ওটা ভাবতে হবে এবার কি কনসিস্টেন্সিতে তুই দিতে চাইছিস সেটা। আমি এরকম ডিশ দিয়েছি আমাদের আমাদের মানে আমি যখন এন্টারপ্রেনারশিপ করেছিলাম, আমি পায়েসের কনসিস্টেন্সির একটা জিনিস করেছিলাম যেটা জমিয়ে করেছিলাম, যেটা সবজি দিয়ে জমিয়েছিলাম। আমি সবজি টবজি দিয়ে একটা দুধ দিয়ে একটা পায়েসের মতন করেছিলাম আমার নিজের ইসে, আমি নিজে বানিয়েছিলাম ওটা। সেটার মধ্যে তো সেটাকে আমি জমিয়েছিলাম বলে কিন্তু আমি ওটাকে আরো চিল টেম্পারেচারে রেখেছিলাম, বিলো 4 এ করে দিয়ে, বিলো 0 তে করে দিয়েছিলাম বেসিক্যালি। আমি ডিপ ফ্রিজারে রেখেছিলাম ওটা। সেটা তোরা কি স্টেটে দিতে চাইছিস, তোরা কি স্টেটে দিতে চাইছিস সেই স্টেট ওয়াইজ তোদেরকে ওটা ডিটারমাইন করতে হবে। আর বেসিক যে স্ট্যান্ডার্ড যে কোনটা কত ডিগ্রিতে রাখা দরকার সেটা অন্ট্রার বইতে আছে। আমি নাহলে একটা কাজ করবো, আমি কালকে হোয়াটসঅ্যাপে তোদের পাঠিয়ে দেবো যে বেসিক ইয়েটা ডিগ্রিজ গুলো আমার কাছে লেখা আছে। বল। ফ্রোজেন পনিরটা কেন রেকমেন্ডেড নয় সেটা একটু যদি হ্যাঁ বলতেন। কারণ কি ফ্রোজেন পনিরটা যখন তুই আবার ওটাকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে রান্না করবি, বিকজ ইউ আর হিটিং ইট, ওটা টেস্টটা চলে যায়, অতটা ভালো থাকে না সেই জন্য। আর পনিরের কিন্তু পেরিশেবিলিটি অনেক কম। ম্যাম টক দই মোটামুটি কতদিন অবধি রেফ্রিজারেটরে স্টোর করা উচিত? 1 থেকে 1.5 দিন, তার বেশি নয়। দ্যাট টু ইন আর্থেনওয়্যার পট। স্টিলের বা মেটালের জিনিসে না রাখলেই বেটার, কাঁচ বা আর্থেনওয়্যার পট। আর ফ্রেশ ক্রিম কিভাবে প্রিজার্ভ করবো? ফ্রেশ ক্রিম টেট্রা প্যাকে রাখা যেতে পারে নর্মাল ফ্রিজে, যেখানে তোর 4 ডিগ্রি মতন টেম্পারেচার মেনটেন হচ্ছে, কিন্তু একবারই টেট্রা প্যাকটা খুললে পরে সেটাকে রিইউজ করা উচিত না কন্টামিনেশনের ভয়ে। সেটা ফ্রেশ ক্রিম সবসময় ওই রকম ভাবেই কিনতে হয়। ধর তোর যদি মনে হয় যে তুই আজকে একটা রান্না করবি, সেটা তুই যতটা লাগবে ততটাই কিনবি, মানে একবারই ওটাকে শেষ করে দিতে পারবি। একবার ওটা কাটা হয়ে গেলে ওটা রাখা উচিত না। টেট্রা প্যাকের মিল্কের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল? টেট্রা প্যাকের মিল্কটা তাও একদিন মতন রাখা যায় আফটার ওপেনিং, কিন্তু ক্রিম নয়। ওকে ম্যাম। ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার আসছে হচ্ছে প্রকিউরমেন্ট হলো, স্টোরেজ হলো, এরপরে হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন করতে গেলে তার আগে আরেকটা জিনিস, এবার তোর কুকিংটা কিভাবে হচ্ছে। কুকিং তুই যদি ধর একটা জায়গায় গিয়ে তুই যখন বলছিস তোকে এটা দেখতে হবে যে তোর যদি সেই কুক করতে সিলিন্ডার মানে গ্যাস লাগে, তাহলে তোকে সিলিন্ডারের ব্যবস্থা রাখতে হবে, আর তার সঙ্গে ফায়ার এক্সটিংগুইশার্স রাখতে হবে ইন কেস যদি কিছু ঘটনা ঘটে। আর তাছাড়া না হলে তোদেরকে ইন্ডাকশন বা এইসবে যদি করতে হয়, তোদেরকে ওই পার্টিকুলার কাস্টমারকে মেনশন করে রাখতে হবে নিজের
প্রপোজালে যে আমার ইলেকট্রিক পয়েন্ট লাগবে এত অ্যাম্পিয়ারের, সেখানে এবার তুই ধর বললি ইন্ডাকশন লাগবে, তুই চালালি মাইক্রোওয়েভ ওভেন, তাহলে চলবে না। যে কটা পয়েন্ট লাগবে, কতগুলো মানে তাতে কত অ্যাম্পিয়ারের লাগবে সেটা কিন্তু মেনশন করা দরকার। আর যদি তোদেরকে করতে হয় নিজেদেরকে ইলেকট্রিকের ব্যবস্থা করতে হয় বা ইলেকট্রিসিটির পেমেন্ট করতে হয়, সেইটা কিন্তু তোদের যেন থাকে সেখানে মেনশন ইন দ্য প্রপোজাল। এগুলো মাথায় রাখবি, যারা মেনশন করিসনি খাতায়, খাতাটা ইন্টারনাল, এক্সটার্নালের সামনে এগুলো ছড়িয়ে ফেলিস না, ঠিক আছে? আর তাছাড়া তোদেরকে এই যে খাবারগুলো রান্না করছিস সেগুলো তুই গরম কিভাবে রাখবি? তুই খাবার করলি নিশ্চয়ই ভাগে ভাগে খাবার করবি না। 100 জন যদি ইনভাইটেড গেস্ট থাকে তাহলে সেখানে তুই 100 জনের রান্না যদি একসঙ্গে, তুই তরকারি একসঙ্গে করতে পারিস কিন্তু তারপরে তোকে গরম করেই দিতে হবে ব্যাপারটা। আর না হলে তোকে একদম একটা টাইম ফিক্স রাখতে হবে যে এতটা থেকে এতটাই তোমার খাওয়ার টাইম, তার মধ্যে তোর গরম থাকবে, বা সেরকম কন্টেনারে রাখবি যেখানে গরম থাকতে পারে। সেইখানে মানে ইউটেন্সিল কস্টটাকেও তোকে ধরতে হবে, যেটাতে কুক করবি সেটা কিন্তু হট কন্টেনার হিসেবে ইউজ করবি কিনা সেটা ভাবতে হবে, কারণ ফ্রাইড আইটেমস বা কিছু সেইভাবে রাখাও যাবে না। তুই লুচি ভাজলি অষ্টমীতে যারা করছিস, ধর লুচি করলি, তবে লুচি করে নিয়ে সেটা তুই সব একসঙ্গে করে রেখে দিলি, সেটাও হবে না। তুই যদি কন্টিনিউয়াস লুচিটাকে ভাজতে থাকিস তাহলে তোর সেখানে গ্যাস বা হোয়াট এভার যেটাতেও করছিস সেটার পুড়ছে প্লাস তেল পুড়ছে। ওয়ান মোর থিং, তেলের ব্যাপারে আসলো, র্যান্সিড অয়েল দিয়ে করবি না, এটাই অ্যাকসেপ্টেবল। তোকে তেল চেঞ্জ করে করে করতে হবে, এদিকে তোর কস্টিংটাও ভাবতে হবে। তো সেই কারণে তুই অল্প তেলে করে করলি, এরকম করে করতে হবে, যে সবই তোকে ডিপ ফ্রাই করতে হবে এরকম না করলেই বেটার। আচ্ছা, নেক্সট হচ্ছে, এবার গেল কুকিং গেল, এবার ইউটেন্সিলস। তুই প্রেজেন্টেশনটা কিভাবে করছিস? ফার্স্ট অফ অল তোদের ব্যাপার হচ্ছে তোরা আলা কার্টে দিচ্ছিস নাকি তোরা বুফে দিচ্ছিস, কোনটা সেটা তোদের ডিসিশন। এবার যদি বুফে দিস তাহলে তোদের নিশ্চয়ই কোথাও একটা প্লেট থাকছে, সেই প্লেটটা রিইউজেবল প্লেট না ডিসপোজেবল প্লেট? এবার যদি রিইউজেবল প্লেট হয় সেই প্লেটটা ওয়াশ করার জন্য লোক চাই, অর এলস তোর যতজন ইনভাইটেড গেস্টের লিস্ট দিয়েছে ততগুলো কি তার থেকে কিছু বেশি প্লেটস রাখতে হবে। এবার তোকে যদি বলে 50 জন লোক আসছে, তোকে মিনিমাম 70 থেকে 80টা প্লেট রাখতেই হবে কি আরো বেশি, কারণ তুই যদি ওটা সঙ্গে সঙ্গে ওয়াশ না করিস তাহলে তোর তো লোক খেতে পাবে না। আর যদি তুই ওয়াশ করিস তাহলে কোথায় করছিস, নিশ্চয়ই সবার সামনে ওয়াশ করতে বসবি না। নেক্সট হচ্ছে হট প্লেট করা, একটা প্রপার জায়গায় কেউ দেয়, কারণ এই জিনিসগুলো এই এটিকেসি গুলো যাতে মেনটেইনড হয়। হট প্লেটে মাইক্রো অর্গানিজম গ্রোথটা কম হয়, ধুয়ে রেখে দিলি কিন্তু তারপরে তো মাইক্রো অর্গানিজম এসে বসবে, হট প্লেটে সেটা হয় না। তো হট প্লেট চেম্বারটা কোথায় তুই বসাবি? আর যদি তুই ডিসপোজেবল প্লেটস দিস তাহলে সেটা ডিসপোজ করে, বেসিক্যালি তুই যদি রিইউজেবল প্লেটও দিস লোকেরা কোথায় সেটা রাখবে, আর তারপরে সেটাকে ধুয়ে এনে কোথায় রাখা হবে, এই পুরো সিস্টেমটা কিভাবে চলবে। এখান থেকে প্লেট নিল, প্লেটটা এখানে গিয়ে রাখলো, রেখে নিয়ে তারপরে সেই প্লেটটা আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো, ক্লিন করা হলো, ক্লিন করে আবার সেটাকে এখানে, এইটার জন্য কিন্তু দুটো লোককে অ্যাপয়েন্ট করতে হবে, সেটা একটা লেবার কস্টের মধ্যে পড়ছে। না হলে আরেকটা জিনিস সেটা হচ্ছে, তুই যদি ডিসপোজেবল প্লেটস দিস, ফার্স্ট অফ অল ডিসপোজেবল প্লেটস এর লুকটা কিভাবে তুই এনহ্যান্স করবি। একজন যে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিচ্ছে, বলছে যে খাবারটা তোমরা ইয়ে করো, তারা নিশ্চয়ই চাইবে না যে তুই এই প্লেটটা একটা থার্মোকলের প্লেটে খাওয়া দিয়ে দিলি, সেটা নিশ্চয়ই সে চাইবে না। সে হয়তো চাইতে পারে যে তুই হয়তো পেপার প্লেটস ইউজ করলি, বাট দ্যাট নিডস টু বি ডেকোরেটেড এনাফ। এবার সেই প্লেটস গুলো ডেকোরেট করবি না কোথা থেকে কিনবি সেটার একটা কস্টিং আছে, কারণ পুরোটা তুই কেউ নিজের পকেট থেকে ব্যবসা করতে বসবে না, বুঝেছিস? আর তার সঙ্গে প্রফিটও দেখতে হবে। তো ম্যাম হট প্লেটটা কি একটু বলবেন? কি হ্যাঁ ম্যাম, আমি ওটাই। ম্যাম হট প্লেটটা কি? হট প্লেট, আচ্ছা, হট প্লেট হচ্ছে যখন কোনো বড় রেস্টুরেন্টে বা কোনো বড় ইভেন্টে যাবি, দেখবি প্লেটটা যখন তুই হাতে নিচ্ছিস প্লেটটা গরম। নর্মাল পোর্সেলিন প্লেটস বল বা এই যে কোনো প্লেট হোক, প্লেটটা গরম। এটা একটা হট প্লেট চেম্বার হয়, চেম্বার ওয়াশের পরে ওরা হট প্লেট চেম্বারে রেখে যায়, সেই চেম্বারের ওপর থেকেই তুলতে হয় প্লেটটা, ওটাকে বলে হট প্লেট, ঠিক আছে? ওটা কেন করা হয়, যাতে কিনা ওয়াশ করার পরে যখন রাখা হলো, ওয়াশ করে মুছে রাখতে হয় প্লেট,
কখনো জলওয়ালা প্লেট ওখানে রাখতে নেই, দ্যাট ইজ ভেরি ডার্টি অ্যান্ড আনহাইজেনিক। তো ওটাকে যখন রাখা হলো তখন সেইটা যেন গরম গরম প্লেট মানে হচ্ছে ওটার মধ্যে মাইক্রো অর্গানিজম গ্রোথটা আমি আটকে রেখেছি। বোঝা গেছে? ইয়েস ম্যাম। এটা কি লাইটে হিট হয় ম্যাম? লাইট বেশি ফোকাস করা থাকে ওই জায়গায়, দেখেছি আমি। লাইট না, একদমই লাইট না, তাহলে কিসে হয় হিটটা? ওয়ার্ম করা হয় ওটাকে। একটা সিস্টেম, এরকম একটা সিলিন্ডারের মতন হয়, সিলিন্ডারের মধ্যে যদি একটা জার ঢোকানো থাকে তার মধ্যে প্লেটস গুলো থাকে, একটা করে প্লেট ওর উপর দিয়ে তুলতে হয়। এই পুরো জিনিসটা একটু গরম, উষ্ণ গরম থাকে ওটা, কিন্তু প্রচন্ড গরম না যে তুই প্লেটটা ধরলি আর হাত থেকে পড়ে গেল, সেটা নয়। ওটাকে হট প্লেট বলে। আর ওটা বাটি, চামচ থাকে না, হট চামচ কিন্তু হবে না, কারণ চামচটা মেটালের হয় সবসময়। মেটালের চামচ যখনই ধরছিস তুই, সেটা কিন্তু গরম হলে খুব বেশি গরম হয়ে যাবে, কারণ মেটাল ইজ এ গুড কন্ডাক্টর। পোর্সেলিনের প্লেট বা মানে যে কোনো চীনামাটির প্লেট তো কম গরম হবে, আর প্লাস্টিক বা ফাইবারের প্লেট ও হট প্লেট হয় না, ফর অবভিয়াস রিজনস। বোঝা গেছে? আচ্ছা, এবার ডিসপোজেবল প্লেটটা যদি করা হয়, তাহলে ডিসপোজেবল প্লেটগুলো কোন ডাস্টবিনে ফেলা হচ্ছে? শুধু সেটাই নয়, মানে ধর কেউ বুফে খাচ্ছে, বুফে খেতে খেতে সে প্লেটটা নিয়ে ডাস্টবিনে ফেললো, সে তো তার প্লেটে আরো খাবার থাকতে পারে, সে ফেললো, কিন্তু তুই ওটাকে কোথায় ডিসপোজ করছিস? প্লেট সমেত খাবার ডিসপোজ করা যাবে না, কারণ ওটাতে এনভায়রনমেন্টটাতে প্রবলেম হতে পারে। সেজন্য প্লেট গুলো তুলে একজনকে রাখতে হবে, যে কিনা ক্লিনিং যে করবে, সে প্লেট তুলবে, প্লেট থেকে খাবারটাকে সেপারেট আউট করবে, প্লেটটাকে সেপারেট ফেলবে, এইভাবে জিনিসটা যাবে। ঠিক আছে? তো সেই এই গার্বেজ ডিসপোজালটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি, কিভাবে যারা ওখানে থাকছে, মানে গেস্টদের সামনে যারা থাকছে, সেটা সার্ভিস করুক কি তারা গাইড করে দিক কি কিভাবে করেছে, সেটা যেন তারা প্রেজেন্টেবল হয় অ্যাকর্ডিং টু দ্য থিম। মানে আমি যদি ধর অষ্টমীর দিনকে, ধর আমার লুকটা কি থাকলো, আমি একটা খুব সুন্দর একটা শাড়ি পরলাম, সেটার সঙ্গে আমি সেরকম জুয়েলারিজ পরলাম সেইভাবে, হ্যাঁ, বা পায়জামা পাঞ্জাবি ছেলেরা পরলো, সেটা ঠিক আছে। কেউ যদি অষ্টমীর দিনকে যারা সার্ভিস করছে তারা যদি জিন্স পরে চলে আসে, নট অ্যাকসেপ্টেবল, থিমের সঙ্গে যাবে না। পুজোর মধ্যে সবাই চাইবে যে, কিন্তু নবমীতে কিন্তু গাউন বা এই জাতীয় জিনিস চাইলে পরতে পারে। এবার সেটা পুরোপুরি নির্ভর করছে কি থিমে জিনিসটা হচ্ছে। দশমীর দিনকে হয়তো আট পৌরে শাড়ি পরে থাকলো, খোপা করা থাকলো, মাথায় ফুল গোজা থাকলো, ডিপেন্ডস। তোদের কাছে ইনোভেটিভ আইডিয়া থাকলে তোরা সেইভাবেও ওটাকে প্ল্যান আউট করতে পারিস, নট নেসেসারি আমি যেটা বলছি সেটা করতে হবে। আমি জাস্ট এক্সাম্পলস দিচ্ছি। এতদূর অব্দি ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এগুলো গেল। এরপরে হচ্ছে তোদের এই পুরো জিনিসটা করতে লেবার চার্জ, ফুয়েল চার্জ, ইলেকট্রিসিটি চার্জ, ক্লিনিং চার্জ, গার্বেজ ডিসপোজাল, প্রকিউরমেন্ট অফ আর্টিকেলস অ্যান্ড মানে ট্রান্সপোর্ট, এই সব জিনিস যেন তোদের কস্টের মধ্যে মেনশনড থাকে, যে এত 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 খরচা হচ্ছে, সেই কারণে আমার এত টোটাল এসছে। ধর আমার শুধু খাবারের খরচা মানে শুধু খাবার নয়, শুধু ডেকোরেশন মানে শুধু কোন জিনিসটা কিনলাম, 4টে চাঁদমালা কিনলাম কি 5টা মার্বেল পেপার কিনলাম সেটা নয়, সেগুলো সব। এবার ওগুলো কিনতে যেতে হয়েছে, আনতে হয়েছে, তাতে যে যে খরচাগুলো লেগেছে সেগুলো সব করে প্লাস প্রফিট আর প্লাস জিএসটি। কিন্তু তোরা নিশ্চয়ই জিএসটি এটা জানিস না যে কতটা কি পার্সেন্টেজ কোনটার উপরে। কিছু কিছু খাবারের উপরে জিএসটি আছে, কিছু কিছু ডেকোরেটিভ আইটেমের উপরে জিএসটি আছে, কিছু কিছুর উপরে নেই, পার্সেন্টেজ ডিফারেন্স আছে, সেগুলোর মধ্যে যাস না। ওখানে শুধু প্রপোজালে ওটা লিখে দিবি যে এইটা টোটাল খরচা, এরপরে এটা হচ্ছে আমাদের প্রফিট, এরপর দিস ইজ এক্সক্লুসিভ অফ জিএসটি, এরপরে জিএসটি লাগবে। ক্লিয়ার? ম্যাম ডেকোরেশনে কত খরচা হয়েছে সেটা কি পার্ট পার্ট করে ডিভাইড করে বলতে হবে, না অ্যাজ আ হোল যে ডেকোরেশনে এত খরচা হয়েছে? as a whole, as a whole.
পাট করে তো Okay. দরকার নেই, ডেকোরেশন এত, ট্রান্সপোর্ট এত, সেটা তুই কি ট্রান্সপোর্ট করেছিস দরকার নেই। ফুড আর্টিকেলসও হতে পারে, আর নন এডিবল ডেকোরেটিভ আইটেমসও হতে পারে, সিলিন্ডার বা এই জাতীয় জিনিসও হতে পারে, লোকেদের ট্রান্সপোর্টও হতে পারে। ঠিক আছে, লেবার চার্জেস এগুলো ধরবি। আচ্ছা এবার বল এগুলোর মধ্যে, এগুলো হচ্ছে বেসিক। এইবার এর ছাড়া তোদের ডে স্পেসিফিক কিছু ইনফরমেশন থাকবে, সেটা নেক্সট সেশন গুলোতে হবে। প্রেফারেবলি চেষ্টা করব যে কাল পরশুর মধ্যে করার, কারণ হোপফুলি 1 তারিখে হয়তো। শিল্পী তুই প্রেজেন্টেশন কেন করছিস? শিল্পী প্রেজেন্টেশনটা ক্লোজ কর। তো কি বলছিলাম ভুলে গেছি, কি বলছিস? হ্যাঁ 1 তারিখে চেষ্টা ম্যাম করা ওটা হচ্ছে 2-3 যে, দিনের সেশন রেখে রেখে করবেন সেটাই। হ্যাঁ ওই ডে স্পেসিফিক গুলো দেখবো, একদিন অষ্টমী, একদিন নবমী, একদিন দশমী, ওইভাবে বুঝিয়ে দেওয়া হবে। আর 1 তারিখে হয়তো প্রেফারেবলি তোদের কি বলে এক্সাম, এক্সটার্নাল এক্সাম যদি নিতে চায় নিয়ে, যাতে কিনা আমরা এর মধ্যে আমরা দিয়ে দিতে পারি নভেম্বরের মধ্যে সব প্র্যাকটিক্যাল শেষ হয়ে যায়। সুপর্ণা আবার প্রেজেন্টেশন করা স্টার্ট করলি? প্রেজেন্টেশন ক্লোজ কর সুপর্ণা। হ্যাঁ সুপ্রজ্ঞা কি বলছিস বুঝতে পারছি না। আর সুপর্ণা প্রেজেন্টেশন বললাম যে আমরা কি এক্সামটা অনলাইনে দিয়ে দেবো? অনলাইনই হবে, অনলাইনই হবে। এরকম গুগল মিটে যেরকম তোদের ও তোদের তো আগে কোনো এক্সাম হয়নি অনলাইন, গুগল মিটে এক্সামটা হবে এরকম ভাবে। ব্যাচ ব্যাচ করে, এক একটা ব্যাচ করে একসঙ্গে ডাকা হবে, এক্সটার্নালও থাকবে গুগল মিটে, আমি থাকবো, রঞ্জিনী ম্যাম থাকবে, সম্ভাষা ম্যাডাম থাকবে। দিয়ে তারপরে এক্সটার্নাল কোয়েশ্চেন করবে, এক একজনকে করে করে এক একজনকে লিভ করতে বলবে, তোরা লিভ করে যাবি, ওইভাবে এক্সাম হয়ে যাবে। হ্যাঁ আমরা যে পিডিএফটা পাঠিয়েছি সেখান থেকেও কোশ্চেন হবে? হতেই পারে। এক্সটার্নাল কি কোয়েশ্চেন করবে সেটা তো আমার জানা নেই, পিডিএফ গুলো তো ওনার কাছে থাকবে সামনে। ম্যাম এক্সামটা কবে হবে? 1st of November। আর আমাদের ভিডিওটা তো 2 তারিখ। ভিডিওটা দিবি, 4 ভাগে মার্কস দেওয়া হয়। একটা হচ্ছে তোরা যে কপিটা দিয়েছিস, একটা হচ্ছে এই তোদের ভাইবার দিনকে একটা ইন্টারনালের মার্কস থাকবে, তারপর একটা হচ্ছে এক্সটার্নালের মার্কস থাকবে, আর একটা হচ্ছে ভিডিওর উপরে মার্কস থাকবে। আচ্ছা, তো ভিডিওটা 2 তারিখ তো? ভিডিও 2 ওকে। তারিখ। ভিডিও হয়তো যদি 1 তারিখে এক্সামটা ফাইনাল হয়, তাহলে আমি ভিডিওর ডেট হয়তো কদিন আরো এক্সটেন্ড করে দেবো। ঠিক আছে? যদি ম্যাম এক্সামটা গ্রুপে হবে না ইন্ডিভিজুয়াল হবে? গ্রুপ মানে ধর গ্রুপ অষ্টমী গ্রুপ এ কে বলা হলো, দিয়ে এক একজন করে করে কোয়েশ্চেন করে তাদেরকে লিভ করতে বলা হবে, কিন্তু অষ্টমী গ্রুপ এটা পুরো একসঙ্গেই তখন অনলাইন থাকবে, বাকি গ্রুপগুলো তখন অনলাইন থাকবে না, সবাইকে সেপারেট স্লটস দেওয়া হবে। ম্যাম 1 তারিখ শুধু ভাইবা হবে? সাবজেক্টিভ কোয়েশ্চেন্স তো কিছু নেই সেইভাবে, মানে ভাইভাতে সাবজেক্টিভ বা মাল্টিপল চয়েস এইভাবে তো হয় না, কোয়েশ্চেন এক্সটার্নাল যেরকম ভাইভা নেয়, এটা আমি কি করে বলবো এখন কি হবে। আমার যা যা প্রবাবল বেসিক ইনফরমেশনস দেওয়া সেগুলো আমি দিয়ে দিয়েছি, ডে স্পেসিফিক ইনফরমেশনস গুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা তোরা একটা এইটা মাথায় রাখবি, যেটা প্রপোজাল তোরা দিচ্ছিস সেটা কিন্তু তোরা বাজেট দিচ্ছিস, ইট মাইট এক্সিড, ইট মাইট গো কাম ডাউন, এটা সবসময় মাথায় রাখবি। প্রপোজালে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বাজেট, সেটা কিন্তু এক্সাক্ট কস্ট নয়। তুই কিনতে গিয়ে দেখতে পারিস দাম বেড়ে গেছে, তুই কিনতে গিয়ে দেখতে পারিস দাম কমে গেছে। এবার নর্মাল কোর্সে দাম কমে গেলে সেটা প্রফিটের মধ্যে ঢুকে যায়,
কিন্তু সেটা কিন্তু তোর, এবার তার জন্য কিন্তু তোর টোটাল প্যাকেজে তোর প্রফিট বা লস হবে, তো সেটা মাথায় রেখে চলতে হবে। তুই ধরে রাখলে 100 টাকা যদি প্রফিট ধরে রাখিস, তাহলে তোর যদি জিনিসটা কিনতে তোর 70 টাকা লেগেছে, তুই সেই হিসাবে 30 টাকা প্রফিট ধরে, তুই বলছি 100 টাকা প্রফিট বলছি, 100 টাকা সেলিং প্রাইস ধরে রাখিস, তোর কিন্তু কিনতে গিয়ে দেখলি তোর 80 টাকা খরচা, তখন কিন্তু তোর প্রফিট মার্জিন কমে যাচ্ছে। তো সেই জন্য বল। ম্যাম ধরুন আমি 30 টাকা যেটা প্রফিট রাখছি, আমার মতে হতে পারে যে যেমন ওই জিনিসটার দামটা আরোটা এক্সিট করলো, মানে মানে আরো বেশি বেড়ে গেল, তো তখন তো আমাদের লস হবে। সেক্ষেত্রে কি আমরা মানে মানে আমাদের বাড়াতে পারবো বাজেট? বাজেট বাড়াতে পারবি না, বাজেট কি করে বাড়াবি? বাজেট কি হয়? বাজেট জিনিসটা কি? সেটা হচ্ছে তোর শুরু করার আগে তুই এস্টিমেট দিচ্ছিস, ওটা সেটাই বাজেট। এস্টিমেট দেওয়া নয় মানে এস্টিমেটই তো দিচ্ছিস, বাজেট তো এস্টিমেট দেওয়া। হ্যাঁ ম্যাম, আমি বলিনি যে তুই বলিসনি। ওটা এস্টিমেট দেওয়া হয় মানে বলছিলাম যে এস্টিমেটটাই দেওয়া হয়, তো এস্টিমেটটাই দেওয়া হয়, এস্টিমেটটা দেওয়া হয়, তারপরে আমি এতটা প্রফিট রাখছি। এবার যদি খুব বেশি এক্সিড করে বা ইয়ে করে, সেখানে কাস্টমার রাজি হবে না, সেটা ধরেই চলতে হবে। সেই জন্য তোকে বলতে হবে যে এতটা মতন মোটামুটি এক্সিড করতে পারে আমার বাজেট থেকে, কিন্তু সেটাও তোকে মার্কেট সার্ভে করে জানতে হবে। এই জন্য মার্কেট সার্ভে বলে একটা টার্ম বলা হয়েছিল, এটাকেই বলে মার্কেট সার্ভে। তখন তোকে কিভাবে কি ম্যানিপুলেট করে কিভাবে করলে তোর বাজেটের মধ্যেও হবে আর তোর প্রফিট মার্জিনটাও ঠিক থাকবে, সেটা তোকে দেখে নিতে হবে। যখন আমরা প্রেজেন্টেশন করবো তখন আমাদের অলরেডি আগে থেকে মার্কেট ভ্যালু গুলো জেনে রাখতে হবে যে কোনটা কিরকম আছে। অফকোর্স, তুই কোন জিনিসটা কতটা কিনেছিস আর কোথা থেকে কিনেছিস সেটা তো তোকে জেনে রাখতেই হবে। তুই এখানে তুই করছিস এইভাবে, তো তোকে তো জিজ্ঞেস করতেই পারে যে আমি তো অমুক জায়গা থেকে কিনি, আমি তো এর থেকে সস্তায় পাই, তুমি কেন ওই জায়গা থেকে কিনে বেশি দামে কিনেছো, সেটা তো বলতেই পারে। আর এক্সটার্নালের এই ব্যাপারে যথেষ্ট আইডিয়া আছে, বিশ্বাস কর, আমার থেকেও বেশি আইডিয়া আছে। সেখানে আমি দাঁড়িয়ে কিছু বলছি না। আমাদের বেসিক থিং হলো আমাদের মার্কেট ভ্যালু জানা, আর কি কি জানতে হবে? তুই যে জিনিসগুলো ইউজ করছিস তার মার্কেট ভ্যালু গুলো জেনে রাখতে হবে, বিভিন্ন মার্কেটে। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনি যে কথাটা বললেন যে কেউ যদি আমাকে বলে যে আমি এই মার্কেট থেকে তো সস্তায় পাই, তুমি তাহলে ওই মার্কেট থেকে বেশি দামে কেন কিনবে, সেটার আমি অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ কি উত্তর দিতে পারি? মানে সুইটেবল আনসার কি হতে পারে আমার? সুইটেবল আনসার এটা হতে পারে, মাইট বি ওই পার্টিকুলার লোকেশনটা তোর ভেন্যুর থেকে কাছে, তোর জিনিসটা হয়তো একটু দাম বেশি হচ্ছে, তোর ট্রান্সপোর্ট কস্ট লো হচ্ছে, এটা একটা পয়েন্ট হতে পারে। আরেকটা জিনিস হতে পারে যে আমার ওই ওই এসের সঙ্গে টাই আপ আছে, একটু একটু আমি বলছি। ওকে ম্যাম। আর আমি না অনলাইন এসে আছি, আমি ঠিক আছে। তো কি বলছিলাম জানি, হ্যাঁ, তো ওই তো আমি একটা অন্য হচ্ছে, কিছু কিনলাম। হ্যাঁ, একটা পয়েন্ট হচ্ছে যে তোর ট্রান্সপোর্ট ভ্যালু হয়তো কম হচ্ছে কারণ তোর ভেন্যু থেকে কাছে, সেটা হতে পারে। কারণ টোটাল কস্ট তাহলে তোর কম, তোর জিনিসের দাম একটু বেশি হলেও তোর ট্রান্সপোর্টে সেটা পুষিয়ে যাচ্ছে, ট্রান্সপোর্ট কমে যাচ্ছে বলে। সেকেন্ড জিনিস যেটা হতে পারে, তোর ওইখানের ভেন্ডারের সঙ্গে টাই আপ আছে, সেই টাই আপেই তুই বিজনেস করিস। থার্ড এটা হতে পারে তো কোয়ালিটি ওয়াইজ তোর ওখানে জিনিস বেটার লাগে, কোয়ালিটি ওয়াইজ আমি ওই জিনিসটা বেটার পাই আর আমি কোনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করব না। এই তিনটে পয়েন্ট খুব এভিডেন্ট, ঠিক আছে? ওকে ম্যাম, ওকে ম্যাম। আচ্ছা বল, আর কেউ কিছু বলার থাকলে। तारा गजाला की लिखे थे, प्रोजेक्ट वर्क टू डिवाइड करके किया था हम लोग, तो सब लोग वीडियो नहीं रहे तो उनका वीडियो का मार्क किया होगा। ভিডিওর জন্য তোদেরকে যে ভিডিও করতে পারছে না সে ভিডিও কিভাবে করতে হবে, কোন জিনিসটা কি বা অন্যান্য আইডিয়াসে হেল্প করতে পারে, কারণ ভিডিওর উপরে মার্কিংটা মোটামুটি ফুল গ্রুপেরই সিমিলার হবে। তো সেইটা নিয়ে অত বেশি ভাবিস না, ভিডিওটা দেখে তারপরে ওটাকে ডিসাইড করা হবে। আপাতত ভাইবাটা নিয়ে ভাব, ভিডিওটা হয়ে যাবে।
কারোর কোনো কোয়েশ্চেন? ম্যাম যখন ভিডিওটা বানাবো তখন যে ভিডিও যে রান্না করবে তার ফেস শো করবে তো? হ্যাঁ, সেদিন তো সম্ভাষা সেটাই বললো। ম্যাম যেটা আপনি 3টে পয়েন্ট বললেন না, ট্রান্সপোর্টেশন খরচটা কম করছে, কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে না, আরেকটা পয়েন্ট কি বলেছিলেন ওটা? ওই পার্টিকুলার ভেন্ডারের সঙ্গে ওই মার্কেটে ওই ভেন্ডারের সঙ্গে আমার টাই আপ আছে, ওই টাই আপেই আমি Okay, বিজনেস ma'am. করি। ওকে ম্যাম। আর কোনো কোয়েশ্চেন কারোর? আমি যে পয়েন্টস গুলো ম্যাম বলেছি। ম্যাম ভিডিওটা যখন করতে হবে বলে দিতে হবে? আচ্ছা শোন, ভিডিওর ব্যাপারে ডিটেলসটা আমি পরে বলবো, আপাতত তোরা ভাইবা নিয়ে ভাব। 1 তারিখে মাথার উপরে ভাইবা নাচছে, ভিডিও তো আমি বললাম আমি ডেট এক্সটেন্ড করে দেবো 1 তারিখে ভাইবা হলে। তোরা আগে এইটা ভাব, তারপরে ওটা ভাব। অবশ্যই বলে দিবি যে কি করছিস। ভয়েস থাকবে, ভিডিও মানে ভিডিও, যেখানে অডিও এন্ড ভিজুয়াল বোথ থাকে। The 3 points are, first of all, you need to say that the place is nearby to the location where the thing is happening. This is for Bushra. You have to say that this is nearby that location. That's why might be the cost of the article is more, but my transportation cost is less regarding like bringing the things to that venue. That's why I chose that chose that place. The second point will be I am quite confident about the quality of the thing which I am buying from that place, and I am not going to compromise with any quality issues, and hence I will be doing it from there. And the third point is I have a tie up with that particular vendor, and I do my business along with that. So these 3 points are very evident enough to say that why I am buying it from that very place. Aisha, is it okay Ma'am. for you? I have already explained in English. ম্যাম আমার একটা হ্যাঁ বলো। ম্যাম বলছি মার্কেট সার্ভের ম্যাটারটা যে বললেন না, আমাকে সব জিনিসের আগে মার্কেট প্রাইসটা জানতে হবে, তাই তো? এবার আমি মাদারপুরে দুধ কিনেছি, আমি বানিয়েছি কালাকাঁদ। এবার সেখানে আমার 17 প্যাকেট দুধ লেগেছে, যেখানে মার্কেট প্রাইস হচ্ছে 23 টাকা করে পার প্যাকেট, 500 ml। আমি সেখানে 17 প্যাকেট কিনেছি বলে আমাকে 1 টাকা করে লেস দিয়েছে, মানে আমি 22 টাকা করে কিনেছি। ঠিক আছে, এটা কি বলতে পারি? এটা আমি লাভ করলাম নাকি মানে তারা আমাকে? এটা তো খুব অবভিয়াস, যে কোনো জিনিসই তুই যখন বাল্কে কিনবি তখন তোকে একটু ডিসকাউন্ট দেবেই। আর তুই নিশ্চয়ই মানে 17 প্যাকেট যদি কিনে থাকিস তাহলে 17 প্যাকেট একই জায়গা থেকে কিনবি। তো এটা সব জিনিস, এটা তো মানে সব ক্ষেত্রেই ঘটবে। এটা তোর লাভ বা লোকসান না, ওটা ধরেই চলবে। মানুষেও জানে, ধর তুই বলিস না যে আমি তো একটা কিনছি, তুমি তো অনেকগুলো কিনে এনেছো, তোমার তো আরো কম লেগেছে। এটা তো খুব কমন একটা ফ্রেজ আমরা ইউজ করে থাকি যে কোনো অ্যাজ আ কাস্টমার যখন যাই। তো এটা কাস্টমার ধরেই রাখবে যে আমি যে দামে কিনি তার থেকেও কমেই পাচ্ছে, সেটাকে তুই প্রফিট হিসাবে দেখাতে পারবি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম, আপনি আগের দিন বলেছিলেন না যে আমি করছি তাহলে আমাকেই কেন বেটার বলবো, এটা যদি আপনি অ্যানসার একটা পার্টিকুলারলি কিছু দেন তাহলে খুব বেটার হয়। দেখ, মানে এটা যদি এটা পার্টিকুলার কোনো আনসার নেই। এটা হচ্ছে তোর ফার্স্ট অফ অল তুই কিভাবে প্রেজেন্ট করছিস জিনিসটাকে, মানে তোর লুক আউটটা কি, বা তুই কিভাবে করছিস, বা তুই কি পয়েন্টটাকে বেশি এমফাসিস করতে চাস। ধর কেউ বললো যে অষ্টমীতে আমি লুচি খাবো কিন্তু আমার অ্যাসিডিটি হবে, তুই হয়তো বললি যে না আমি অমুক টাইপের অয়েল ইউজ করি বা অমুক ভাবে প্রিপারেশনটা করি, তাতে আপনার অ্যাসিডিটি হবে না, বা হেলথ ওয়াইজও আমি সেটা দেখছি। বা হয়তো কেউ বললো যে আমি কেন তোমাকে দেবো না, আমি এই পার্টিকুলার হাইজিনটা মেনটেন করছি বলে, বা মেবি আর কি পয়েন্ট, মানে তোকে একটা তোর এক্সক্লুসিভনেসটা দেখাতে হবে, বা তুই কি ভাবে সেই এক্সক্লুসিভনেসটা দেখাচ্ছিস সেইটা তো তোর থিম অনুযায়ী যাবে। এটার কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে আমাকে এটাই বলতে হবে। আর এটা খুব বাজে কথা যে আমি ভালো কাজ করি আপনি করে দেখুন, এটা সিনেমাতে হয়, এটা বাস্তবে ঘটে না। ভালো কাজ আমিও করি, ভালো কাজ তুইও করিস, কিন্তু তোর কাজে আমি ভুল ধরতে পারি, তুই আমার কাজে ভুল ধরতে পারিস না। এটা হচ্ছে মোদ্দা কথা।
ঠিক আছে, ভালো কাজটা নয়, তোকে একটা পয়েন্ট বলতে হবে। এবার তোকে যেই পয়েন্টটা বলতে হবে সেই পয়েন্টটা তোর কাজের মধ্যে থেকেই তোকে বের করতে হবে। যেরকম ফর এক্সাম্পল আমি যখন করেছিলাম, আমাকে বলা হয়েছিল, মানে আমাদেরকে বলা হয়েছিল যে কেন আমরা আহ, আমরা কেন, মানে আমাদেরকে কেন চুজ করা হবে। তো আমরা এটা বলেছিলাম যে আমাদের যারা সার্ভিস করছে তারাই আমাদের এন্টারটেনমেন্টের পোর্শনটাও দেখছে, প্লাস আমরা, আমাদের কাছে টার্গেট গ্রুপ ছিল বাচ্চারা, কিডস। তো আমাদের প্রত্যেকটা মানে আইটেমের সঙ্গে একটা করে গেম প্ল্যান ছিল, মানে একটা কোনো ফুড, মানে প্রথম কোন ফুডটা কোন কাউন্টারে গিয়ে ফুডটা খাবে সেটা একটা ডার্ট ঘুরিয়ে করতে হচ্ছিল। তো এবার সেই ডার্টটা যেইটাতে গিয়ে লাগবে সেইখানটাতে সেই ফুডটা তুমি আগে পাবে, সেইটা থেকে তুমি একটা ক্লু পাবে অন্য ফুডটায় যাওয়ার জন্য। এইভাবে বাচ্চাদেরকে, বাচ্চা ছিল বলে আমি সেইভাবে এন্টারটেইন করতে পেরেছি, এটা আমার এক্সক্লুসিভনেস, যে আমি ওইভাবে করছি। তো এরকমই একটা কিছু তোদের থিম ওয়াইজ বের করতে হবে, তুই যেভাবে প্ল্যান আউট করবি। Can I get a video of the entire session as I joined late? Sure, you'll get it in YouTube, and I'll post the link in WhatsApp later on, and you can see the entire video over there. If you have any question after that, you can always ask me in WhatsApp. জিনিসের প্রাইস লিস্ট দেখে দেখে বলতে পারবো নাকি মুখস্থ রাখতে হবে? না না, দেখে দেখে বলতে পারবে তুমি তো। এই যে এইরকম যেরকম কথা বলছি এরকমই এক্সাম হবে, মানে তোমার সামনে যদি 5টা খাতাও খোলা থাকে, নো ইস্যুস, আর তোমাকে কেউ জিনিসের দাম মুখস্থ করতে বলেনি, মানে নট পসিবল। যে রোজ বাজার করছে তার রোজ মুখস্থ থাকবে, যে বাজার করছে না তার মুখস্থ থাকবে, doesn't matter. Video will be uploaded in YouTube. Which video? This video? Swastika? স্বস্তিকা লেফট, যাই হোক। হ্যাঁ, স্বস্তিকাকে বলে দিস। আচ্ছা, আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এই ভিডিওটা যেটা সেটা আমি স্ক্রিন রেকর্ড করে নিচ্ছি, এটা আমি ইউটিউবে দিয়ে দেবো, যেখানে তোরা দিয়ে আমি লিঙ্কটা, আমি নিউট্রিজ অ্যাপের লিঙ্কটা তোদের দিয়ে দেবো, সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবি প্রথম কথা, আর পরের সেশনগুলোর ভিডিও পেয়ে যাবি। আর নেক্সট জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ভিডিওগুলো যখন দেখবি তখন দেখে নিয়ে সেটার ওখানেই কমেন্ট সেকশনে অ্যাটেন্ডেন্সটা দিতে হবে, নেম এনরোলমেন্ট নাম্বার, ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু, ঠিক আছে? কেউ যদি কোনো পয়েন্ট মিস করে যেয়ে থাকিস বা কিছু, আর কারো কোনো কোয়েশ্চেন আছে, নাহলে আমি সেশন এন্ড করব। ম্যাম, আগের দিন যখন এক্সাম হবে তখন কি ওখানটায় আমাদের যে অ্যাটেন্ডেন্স দিতে হবে ওটা কিভাবে দিতে হবে? এক্সামটা গ্রুপে গ্রুপে হবে, নাম কল আউট হবে তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটার নাম কল আউট হবে। যে কারো ফোন থেকে ওপেন করলে কোনো অসুবিধা নেই তো? মানে এমন নয় যে আমাদের মেল আইডি দিয়ে ওপেন করতে? না 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 না, সেটার কোনো ব্যাপার। ওকে ম্যাম, ওকে ম্যাম। সেটা তুই যে কোনো মেল আইডি দিয়ে করতে পারিস, দিয়ে অ্যাটেন্ডেন্স ওখানে নাম কল আউট হবে, তুই যদি প্রেজেন্ট থাকিস তুই ইয়েস বললেই অ্যাটেন্ডেন্স হয়ে যাবে, আর যদি তুই ইয়েস না বলতে পারিস তাহলে আমার কিছু করার নেই। ঠিক আছে ম্যাম। আর কারো কোনো কোয়েরি? ম্যাম, কোয়েশ্চেন কি ভিডিওর উপরে হবে নাকি MFN7 মানে বই, মানে পুরো সাবজেক্টের উপর থেকে হবে? দেখ, বেসিক কিছু যেগুলো এটা রিলেটেড সেখান থেকে হতে পারে, কিন্তু তোর দিনের উপরেই বেশিরভাগ কোয়েশ্চেনটা হবে, কিন্তু বেসিক কিছু কোয়েশ্চেন্স তো হতে পারে, আমি তো তোদের অনেকগুলো পয়েন্টস বলেও দিলাম সেগুলো। ওকে ম্যাম। আর কোনো কোয়েরি? কোনো কোয়েরি আছে আর কারোর? ম্যাম, এরকম কি কোশ্চেন হতে পারে যে ধরুন আমরা স্টার্টারে আলুর দম রেখেছিলাম, তার সাথে ধরুন রাইস ছিল মেন কোর্সে, তো এরকম কি কোশ্চেন হতে পারে যে যারা ডায়াবেটিক পেশেন্ট বা আইএসডি পেশেন্ট বা যাদের রেস্ট্রিকশন আছে তাদের জন্য কোনো অপশন থাকবে? কোয়েশ্চেন ওইভাবে হবে না, বাট কেউ যদি জিজ্ঞেস করে তুই একটা মাথায় রাখিস যে কিভাবে কি বলবি, কারণ দেখ অনেকের এরকম ইয়ে থাকে, ধর
ধর তুই ফর এক্সাম্পল বিরিয়ানি রেখেছিস, তো মানুষ মনে করতে পারলো, কেউ হয়তো কোনো টিপিক্যাল একটা মানুষ এসে বললো একটু রাইস হলে, প্লেন রাইস হলে ভালো হতো, তো তুই তখন তার জন্য, এটা নর্মালি কিন্তু বিয়ে বাড়িতে করে থাকে বা কোনো ইভেন্টে করে থাকে, একটু আলাদা করে রাখে, তো বলবি এরকম কেউ যদি এসে বলে আমি তার জন্য একটু রেখেছি, বাট ওটাকে আমি ওটা তো একটা এক্সক্লুসিভনেস এর মধ্যে পড়ে যাচ্ছে যে আমি এরকম লোকেদের জন্য ভেবে একটু রেখেছি, 1-2 পোর্শন মেবি, দিয়ে সেটাকে তুই কস্টেও সেভাবে ধরছিস না। এটা একটা পয়েন্ট হতে পারে, কিন্তু এটা নিয়ে কোনোদিন কোয়েশ্চেন আসবে না, কারণ কে নেমন্তন্ন বাড়িতে গিয়ে ডায়াবেটিক হাইপারটেনসিভ ধরে রে? আর কোনো কোয়েশ্চেন? ম্যাম ম্যাম আমরা তো কখনো ওই খাবার থালাতে কোথাও মানে নষ্ট করা হয় ওটা দেখিনি, তাহলে ওটা যদি আমরা ধরুন কোনো ফুড গুলোতে ডিসপোজ করি, ওটা কোন পাত্রে মানে কোন প্লেসে করলে সেটা বেটার হবে, মানে এক্সটার্নাল যদি কোশ্চেন করেন, মানে এটা সঠিক অ্যান্সারটা কি হতে গার্বেজ পারে? তো সবসময় কেএমসি ভ্যাটেই দিতে হয়, এটা আমাদের গভর্নমেন্ট নর্ম, অ্যাটলিস্ট আমাদের ইন্ডিয়াতে এটা নর্ম, ঠিক আছে? গার্বেজ সবসময় কে মিউনিসিপ্যালিটি ভ্যাট বা যেটা মানে প্রপার এরিয়া যেখানে কিনা গার্বেজ ডিসপোজালের জন্য রাখা আছে সেখানেই তোকে ডিসপোজ করতে হবে। এবার তুই সেটা তোর বাড়ি থেকে কত দূর, মানে তোর ভেনু থেকে কত দূর বা তুই কিভাবে যাচ্ছিস সেটা তোকে দেখে নিতে হবে। ওকে ওকে ম্যাম, ভিডিওটা তৈরি করবো ম্যাম, যেমন আমরা ধরেছি 10 গ্রাম কাজু নিয়েছি, 5 গ্রাম ডেটস নিয়েছি, তা ম্যাম এই ধরনেরই আমরা ভিডিওটা করবো ম্যাম, খাবারটা যখন এক আমি পোর্শন রান্না করতে যা লাগবে সেটা ইউজ করবি, বা ম্যাম মেবি তুই যদি 2-3 পোর্শন রান্না করিস তাহলে সেটা বলে দিবি যে এই পার্টিকুলার অ্যামাউন্টটা হচ্ছে ফর 2 সার্ভিংস বা ফর 3 সার্ভিংস, সেইভাবে। ম্যাম মিন্স ওই অনুযায়ী করবো, যে যেভাবে আমরা প্রজেক্টটা তৈরি করেছি, মিন্স যেভাবে আমরা প্রেজেন্টেশনটা তৈরি করেছি। প্রজেক্টটা তো তৈরি করেছিস 50 জনের মনে হয় টার্গেটে। ম্যাম কিন্তু সার্ভিংটা তো সিঙ্গেল রেখেছি না ম্যাম, নিউট্রিটিভ সার্ভিং, ভ্যালু তো সিঙ্গেল বের করেছিলাম। হ্যাঁ সেটা করবি, নিউট্রিটিভ ভ্যালু যেভাবে বের করেছিস সেটাই তো আমি বলছি, তুই এক সার্ভিং এর হিসেব আবার লাগবে। এবার তুই যখন রান্না করছিস অনেক ক্ষেত্রে তো এক সার্ভিং রান্না করাটা ডিফিকাল্ট, সেই জন্য তখন সেটা তুই 2-3 সার্ভিং কি কতগুলো সার্ভিং করছিস তুই সেটা তুই মেনশন করে দিতে পারিস। ধর ফর এক্সাম্পল তুই উম, তুই 50 মানে তুই এমন কোনো অ্যামাউন্ট করছিস, একটা কোনো পার্টিকুলার ভেজিটেবল তুই 50 গ্রাম নিয়েছিস, দিয়ে তুই বললি যে এটা ইজ ফর 3 পার্সনস, ঠিক আছে? এইভাবে তো তুই তখন জানা গেল যে পুরো রান্নাটাই 3 সার্ভিং হিসাবে হচ্ছে। ম্যাম পুরো ক্যালকুলেটেড রাখতে হবে না ম্যাম, ধরুন আমি যদি 10 গ্রাম ক্যাশু নিচ্ছি তাহলে আমি একজন ফর 1 সার্ভিং, দেন আমি যদি 3 জনের করি তাহলে আমাকে 30 গ্রাম 30 নিতে হবে। গ্রামস নিতে হবে, এক্স্যাক্টলি। তুই যখন রান্না করবি তোর ইনগ্রেডিয়েন্টস গুলো তো দেখাবি তার আগে, যেরকম নর্মালি রেসিপি ভিডিও গুলো হয়, সেখানে তো ইনগ্রেডিয়েন্টস দেখানো হয় এটা নিচ্ছি এটা নিচ্ছি এটা নিচ্ছি এইভাবে, তো সেখানে অতটাই রাখবি আর অতটাই বলবি যে আমি 30 গ্রামস নিয়েছি বা আমি 10 গ্রামস নিয়েছি। ম্যাম ভাইভাতে নিউট্রিটিভ ভ্যালু জিজ্ঞেস করতে পারে? না, একদমই না। নিউট্রিটিভ হ্যাঁ ম্যাম, কেন কি আমরা যদি বিয়ে বাড়িতে খেতে যাই তাহলে তো ওখানে ম্যাম নিউট্রিটিভ ভ্যালু ওরা তো ওটা মিন্স ধ্যান রাখে না ম্যাম, ওটা তো যত লোক এক্স্যাক্টলি, ওর সেটা হিসাবেই বানিয়ে যে দেয়। খেতে আসছে সে ধ্যান রাখে না, কিন্তু তুই যখন প্রপোজালটা দিচ্ছিস সেখানে তুই মেনশন করতেই পারিস যে এটা এত নিউট্রিটিভ ভ্যালু বিইং আ এমএসসি স্টুডেন্টস, কিন্তু সেটা ভাইভাতে অতটা ইম্পর্টেন্ট। ম্যাম আরেকটা ওকে ম্যাম, গার্বেজিং এরিয়া থেকে এরিয়া থেকে কিছু ফুড বুঝতে পারছি না এরিয়ার সুপ্রিয়, মিনিমাম ডিস্টেন্স কত হওয়া উচিত? কিছু বুঝতে পারছি না। হ্যালো কি বলছিস বুঝতে পারছি না। ম্যাম হ্যাঁ বলছি
ফুডের প্রিপারেশন ইনগ্রেডিয়েন্টস এর রেশিও আর রান্নার টেস্ট কোন স্পাইসে কতটা বাড়বে এসব সুপ্রিয় তুমি লিখে দাও, কারণ আমি তোমার কথা পুরো কেটে যাচ্ছে, ভয়েস ব্রেক হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি লিখে দাও চ্যাট বক্সে। সৌভিক কি জিজ্ঞেস করেছে, ম্যাম ফুডের প্রিপারেশনের ইনগ্রেডিয়েন্টের রেশিও রান্নার টেস্ট কোন স্পাইসে কতটা বাড়বে এসব নিয়ে কোনো কোয়েরি আসতে পারে না? কোন স্পাইসে কতটা বাড়বে এটা তো ফুড কুকিং ক্লাস নয়, এটা এন্টারপ্রেনারশিপ, তো সেই জন্য ওটাতে কোনো কোয়েরি সেইভাবে আসবে না। আর কারোর কোনো কোয়েরি? হ্যাঁ ম্যাম, বলছি এই যে যখন কোনো কাজ হয় তো সেক্ষেত্রে আমাদের জব হায়ার করতে হয়, হ্যাঁ এটা কোন কস্টের মধ্যে পড়বে ওটা? হ্যাঁ? যখন কোন কাজ হয় তো মিউনিসিপ্যালিটি বা যেখানে পারমিশন নিতে হয়, মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন নিতে হয়, হ্যাঁ তো ওই জলের গাড়িটা লাগে বা গার্বেজ হিপের জন্য, হ্যাঁ সেটা সেই কস্টিংটা কিসের মধ্যে ইনক্লুড হবে? ওই যে আমার যে বাকি যে কস্টিং গুলো লাগছে, ফুয়েল হ্যান ত্যান, তো জলও তো একটা মানে একটা এসেনশিয়াল কমোডিটি না, তো তোকে তো সেখান থেকে ওই কস্টিং গুলোর মধ্যে এগুলো ধরতে হবে, সেটা মেনশন করে যে আমার জলের গাড়ির জন্য এত টাকা লাগছে, জলটা কোথা থেকে আসবে সেটা তো ইম্পর্টেন্ট। ওকে। আর কোনো যারা ইভেন্ট ম্যানেজ করে, হুম ম্যাম যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করে তাদের কি জল অ্যারেঞ্জ করতে হয় নাকি যারা কাস্টমার তারা জল অ্যারেঞ্জটা করে? যে ইভেন্ট ম্যানেজ করছে তাকে জল অ্যারেঞ্জ করতে হবে। ওই এরিয়ায় জলের মিউনিসিপ্যালিটি আমাকে খবর দিতে হবে, মানে অন্য একটা এরিয়ায় আমাদের যেতে হচ্ছে? তুই এটা বলতে আচ্ছা। পারিস যে আপনি মানে ওখানে না, বেসিক্যালি খবর ইয়েই দিতে হয়, খবর কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকেই দিতে হয়, তাহলে আর ইভেন্টটা ম্যানেজ কি করলো, সব যদি হাতের কাছে দিয়েই দিল কাস্টমার। আচ্ছা আচ্ছা, তো জলের গাড়ি না হলে অন্য কোনো জলের আমরা ওটাও অ্যারেঞ্জ করতে পারি? হ্যাঁ মানে যেরকম ওই আরো ওয়াটারের জার হয় বিসলারি। হ্যাঁ হ্যাঁ। ওরকম অ্যারেঞ্জ করতে পারিস, সব কাস্টমারের জন্য বটলস রাখতে পারিস, আপ টু ইউ, আচ্ছা নট নেসেসারি আচ্ছা। তোকে ওই কেএমসির গাড়ি থেকেই জল নিতে হবে। ঠিক আছে। আর সব থেকে সত্যি কথা বলতে যে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে ইয়ে দিচ্ছে একটা, মানে কি বলি, করতে বলছে, হ্যাঁ করতে বলছে, যে রেসপন্সিবিলিটিটা দিচ্ছে সে চাইবে না কেএমসির ওই ট্যাঙ্কের জল খেতে, ট্যাঙ্কের জলটা দিয়ে হাত ধুতে পারে, বিসলেরি বা কিনলে এইসবই চাইবে, আর ওটাতে দেখতেও বেটার লাগে। সবাইকে যদি একটা বটল দিয়ে দেওয়া হয় তাহলে সেটার থেকে বেটার তো কিছু হতে পারে না। হ্যালো ম্যাম, বলছি ফুড ডিসপোজাল যে এরিয়াটা থাকবে আর যেখানে আমার সার্ভিং এরিয়া থাকবে সেটার মধ্যে কতটা ডিস্টেন্স মিনিমাম কতটা দূরে হওয়া উচিত সেখান থেকে? ডিস্টেন্সটা তো ওইভাবে মেনশন করা যায় না, রুমের ভেতর আর বাইরেও হতে পারে, কিন্তু এমন জায়গায় যেখানে কিনা ওটার জন্য এখানে কোনো কন্টামিনেশন না হয়। এটা হতে পারে যে তোর রুমের ভেতরে খাবার দেওয়া হচ্ছে, রুমের বাইরে গার্বেজ ডিসপোজাল হচ্ছে, তো সেটা কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু কাভার্ড বিন যেন হয়। আচ্ছা, আর ম্যাম আরেকটা কথা, সেটা হলো আমার তো এইরকম সিচুয়েশনে যেহেতু একটা পার্টি প্রপোজালের অ্যারেঞ্জ করছি আমরা, তো আমাকে সেক্ষেত্রে স্যানিটাইজার এই ব্যাপারগুলো আমাকে মেনে চলতে হবে, তো সেসব মিলিয়ে যে কস্টটা সেটা আমি একসাথেই ওটা আমি একসাথেই করবো তো, মানে পুরোটা মিলিয়ে আমার যে কস্টটা হবে? ইউটেনসিল কস্টের সঙ্গে ওইগুলোকে ধরে নিবি, কারণ এগুলো ট্যাপকিন তো দিবি, একটা কেউ খাবার দিলে সেখানে ন্যাপকিনস দেওয়া হয়, সেখানে তোর আরো কিছু দিতে হয়, বা ধর তুই যদি আলাকাটে তুই ফিঙ্গার বোল দিচ্ছিস কাউকে, সেখানে সোপটাও তোকে দিতে হচ্ছে, হোয়াটএভার, তো সেইখানে তোর এই স্যানিটাইজার বা এগুলো সব দিতে হবে। মেবি তুই এটাও করতে পারিস যে ঢোকার সাথে সাথে মাস্ক দিলি বা বেরোনোর সঙ্গে সঙ্গে মাস্ক দিলি। আচ্ছা, এইগুলো ছোটখাটো জিনিস, এগুলো তোদের ইনোভেটিভ আইডিয়া কতটা সেটা ম্যাম আর একটা কথা ছিল, সেটা হচ্ছে আমি যদি ইনকেস বুফে অ্যারেঞ্জ করি
পুরো ব্যাপারটা। তো সেক্ষেত্রে তো আমার পার আইটেমের জন্য আমি একটা করে টেবিল থাকছে। আর বুফেতে এরকম থাকে প্রত্যেকটা অকেশন বাড়িতে কিছু থাকে যে বসিয়ে মানে কিছু মানুষ আছে যারা দাঁড়িয়ে খেতে পারছে না বসার জন্য। তো সেক্ষেত্রে আমি যদি ধরুন সাপোজ আমি 60 মানে 60 জন পার্সনের জন্য একটা মানে অকেশন হচ্ছে, সেক্ষেত্রে আমি 4-5টা টেবিল সেক্ষেত্রে ঠিক আছে তো ম্যাম? 60 জনের জন্য 4টে টেবিল, 5টা টেবিল মানে 20 জন। তার মানে তোর 3টে ব্যাচ হচ্ছে। হ্যাঁ। মানে তুই কি 60 জনকে খাওয়াতে না চাইছিস? না, হ্যাঁ 60 জনকেই। অনেক সময় বুফে অনেকে হয়তো দাঁড়িয়ে খেতে পাচ্ছে না, সেক্ষেত্রে তাদের বসার লাগছে, অনেক বড় মানুষ মানে তোর বা টোটাল সেক্ষেত্রে টোটাল টোটাল গেস্ট কাউন্ট কত? গেস্ট 60, 60। টোটাল গেস্ট 60। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 5টা টেবিল ইজ মোর দেন এনাফ, কারণ কি তুই তো 20 জনকে এট আ টাইম তুই বসতে জায়গা দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে ম্যাম, 1/3 দিয়ে দিয়েছিস, মোর দেন এনাফ। ঠিক আছে ম্যাম। সুপ্রিয়রও সেম কোয়েশ্চেন, গার্বেজ ডিসপোজাল এরিয়া এন্ড ফুড সার্ভিং এরিয়ার মিনিমাম ডিস্টেন্স কতটা রাখতে হবে বলে দিয়েছি ম্যাম। কোয়েশ্চেনটা দেখবেন প্লিজ, দেখেও নিয়েছি। বাকি আর কারোর কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? আশা করছি নেই। বল। ম্যাম আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এক্ষুনি যে জলের ব্যাপার বল জলের ব্যাপার। মানে মিনারেল ওয়াটার যেটা, সেটা ঠিক আছে। জলের ব্যাপারটা বললেন ওই ট্যাঙ্কে আপনি বললেন যেটা, যে পৌরসভার গাড়ি যেটা, ওই এই সময় তো ওরকম জল খাওয়ানো ঠিক নয়। তো এবার রান্না করতে গেলেও তো আমার জল লাগবে, সেক্ষেত্রে তো নিশ্চয়ই আমি ওখানেও যাতে হাইজেনিক মেনটেন যেহেতু করবো, আমি সেটাও কেনা জলে করবো, পুরো কাউন্টটা আমি একসাথে করে নেব। একদম ঠিক আছে ঠিক আছে। জলের গাড়িটা হাত ধোয়ার পাশেই লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে। Disposal distance question. Acha Pushra. Disposal distance question. See, the disposal can be done outside the room or outside the banquet hall, or maybe any dedicated bin if present over there. It depends totally on the location and the venue. This can't be said that this amount of distance should be there in between the food serving area and that, but it should be in such a place which is not contaminating the food, or any smell or odor is not coming to the main place. So you have to like figure it out depending on the venue. It might be that this is a AC room and you are keeping the main dustbin outside the room. So that will be more than enough, because if all the windows and door are closed, then nothing is going to harm. But if it is in an open place, then it should be kept quite far from the serving area, or maybe it should be hidden. আর কারোর কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন না থাকলে বল। নেই তো আর কোনো কোয়েশ্চেন? একটা কাজ কর, যার যার আর কোনো কোয়েশ্চেন নেই তারা লিভ কর। ম্যাম পরে ইউটিউবে ভিডিওটা দেখে যদি 1 তারিখের আগে কোয়েশ্চেন মাথায় পপ আপ করে কমেন্ট সেকশনে বলে রাখবো ম্যাম। একদম একদম। থ্যাংক ইউ ম্যাম। গুড নাইট ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। গুড নাইট। থ্যাংক ইউ ম্যাম, গুড নাইট। গুড নাইট। যার কোয়েশ্চেন আছে সে দাঁড়াও, যার কোয়েশ্চেন নেই তারা লিভ করো। আমার কোশ্চেনটা
বলবেন কাইন্ডলি? বলছি, ম্যাম দাঁড়াও, আমার একটু দাঁড়া নিজুম। আমি আগে সুপ্রিয়র কোয়েশ্চেনটা বলে দিই। আচ্ছা সুপ্রিয়, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুমি তো গার্বেজ ডিসপোজালের কোয়েশ্চেনটা বলছো তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ গার্বেজ ডিসপোজাল তুমি যে কোনো জায়গায় করতে পারো, কোনো স্পেসিফিক ডিস্টেন্স নয়, কিন্তু গার্বেজ ডিসপোজালটা যাতে এমন জায়গায় না হয় যেটা থেকে কন্টামিনেশন হতে পারে কোনো আর মানে কোনো রকম কোনো দেখতে বাজে না লাগে, সেটা রুমের জাস্ট বাইরে হতে পারে, দূরে হতে পারে, এটা পুরোপুরি নির্ভর করছে তোমার লোকেশনের উপরে। ম্যাম আমার একটা কোয়েশ্চেন আছে, মানে বলো। আমি একটা মানে বলছি ম্যাম, আমরা এই করোনা সিচুয়েশনের জন্য আমরা মানে বসিয়ে খাওয়ানোর কোনো সিস্টেম করিনি, আমরা পার্সেল সিস্টেম করেছিলাম। তো আমরা এই জন্য আমাদের ওই হট প্লেট, তারপরে ডিসপোজেবল প্লেট, এগুলোর কস্টিং আমাদের মানে এই চার্জ গুলো নেই। তো ম্যাম আমরা এগুলো অ্যাজ আ পজিটিভ পয়েন্ট ইউজ করতে পারি তো, হ্যাঁ মানে করতেই অ্যাজ পারো, এ ইভেন্ট কিন্তু ম্যানেজার তোমাদের আর কি। কিন্তু তাহলে পার্সেলটা কিভাবে হচ্ছে সেটার কস্টিংটা হ্যাঁ ধরতে হবে। পার্সেলটা, আর আমরা স্যানিটাইজেশনের উপরে খুব ভালো করে মানে ফোকাস করেছি। তারপরে ভালো করে মানে আর কি কি করে মানে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এগুলোর উপরে মানে আর কি ভালো করে ফোকাস করেছে এগুলোতে। হ্যাঁ সেটা তুমি করতেই পারো। আর তুমি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য, গ্যাদারিং অ্যাভয়েড হ্যাঁ করার জন্য গ্যাদারিং যেটা অ্যাভয়েড করেছি। হ্যাঁ তুমি সেটার এক্সক্লুসিভনেসটা দেখাতেই পারো, কোনো অসুবিধা নেই। হুম, সেটাই। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আর কার কি কোয়েশ্চেন আছে? কারোর কোনো কোয়েশ্চেন? কারোর কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে লিভ করো। হোপফুলি আর কারো কোনো কোয়েশ্চেন নেই, আমি লিভ হচ্ছি।